জি স্যার। জি স্যার, তাহলে আমরা এটা বেটার হয়। আমরা তাহলে ইনফেরিয়র এক্সট্রিমিটিতে চলে যাব। এটা আমার জি প্ল্যান স্যার। আছে। ইনফেরিয়র এক্সট্রিমিটি থিওরিটিক্যালি যে সমস্ত ক্লাস করা গেল ওগুলো আমরা করে ফেললাম। আর তোমরা বইটই এতদিনেও নিশ্চয়ই বইটি নিয়ে গেছো। আমি গত ক্লাসে বলছিলাম যে তোমরা কিন্তু বই নিয়ে যেতে পারো, বঞ্চ নিয়ে যেতে পারো, কারণ তোমাদের কলেজ কিন্তু আগস্ট মাসেও খুলতেছে না, বুঝছো? সুতরাং তোমরা যারা, সবার তো স্যার বাসা থেকে যেতে দেয় না স্যার, ভয় পায় স্যার বাবা মা। আমি বলি তোমাদের তো নিজের আসার দরকার নেই রে বাবা। তোমরা লোক পাঠিয়ে দাও, প্রিন্সিপাল স্যারের ফোন দিবা যে স্যার আমি এই স্টলে এত নম্বর রুমে থাকি, আমি যাচ্ছি না, আমার খালাতো ভাই যাচ্ছে বা আমার অমুক যাচ্ছে, কাজিন যাচ্ছে, যে কোনো একজন যাচ্ছে, তার নাম অমুক, তার কাছে আমি চাবি দিয়ে দিলাম, সে আমার এই জায়গাতে এই জিনিসগুলো নিয়ে আসবে। এটা করতে পারো আর কি তোমরা। এটা তো গত ক্লাসের সময় আমি তোমাদেরকে বলেছিলাম যে এইভাবে সম্ভব। হ্যাঁ, এতে করে তোমরা টোটাল বন্স গুলা তো নিয়ে যাওয়ার দরকার নেই, তোমরা শুধু সুপারিয়র এক্সট্রিমিটির বন্স গুলা নিয়ে গেলে হলো বেশি বেশি। তুমি তো বন্স এক সেট এক বস্তা তো বাসায় নিয়ে যাবেন, তাই না? তোমরা চাইলে শুধু সুপারিয়র এক্সট্রিমিটির বন্স গুলা নিতে, যদিও আমি মানে সবার বন্স নাই বা যারা অনেক দূরে আছো তারা হাতে নিতে পারতেছো না, ওই ক্লাসগুলো সামনের দিকে হয়তো আমরা আলোচনা করে এটা আমরা বন্ধ করে দিব। থিওরিটিক্যালি আমরা নেওয়ার চেষ্টা করব। তারপর বই টই গুলা যাদের নাই কাছাকাছি তারা বইগুলো নিয়ে যেতে পারো। আচ্ছা, আর আর কিছু তোমাদের বলার আছে? বলো, শেয়ার করো যে আসলে কোনটাতে উপকার হচ্ছে হচ্ছে না, শেয়ার করো। মানে আর কিছু বলবা তোমরা যে আমরা বন্সের ক্লাস নিব না? ধরলাম আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবো যে আমরা বন্স গুলো পড়াবো না। এখন আমরা, হ্যাঁ, সামনে আমরা ইনফেরিয়র এস্টিমেটই শুরু করতে চেষ্টা করবো। ধরো যে সামনে তো ঈদের সময় এক সপ্তাহ বা 8 দিন ক্লাস হবে না। হ্যাঁ, এই মাসের তো আজকে 16 তারিখ, এই মাসের আছে আর 14 দিন, আর আগস্ট মাসের যদি 30 দিন হয়, এই 44 দিনের মধ্যে তো 10 দিনের মতো বন্ধই থাকবে হয়তো। হ্যাঁ, আর সেপ্টেম্বরে কলেজ খুলে যাওয়ার খুবই সম্ভাবনা আছে, জানি না যদিও, এটা আমি আশা করতেছি আর কি। তাহলে আর এই সামনের ধরো যে তোমাদের ক্লাস হবে, হ্যাঁ, অ্যানাটমিতে মাসে যদি এই যে মাসে যদি 2 দিন করে যদি প্রতি সপ্তাহ হয় 8 দিন, আট দিন ক্লাস পাবো আর কি, কোনোদিন দুটা কোনোদিন একটা করে 8 দিন ক্লাস পাবো অ্যানাটমি। আচ্ছা, অন্যান্য সাবজেক্ট গুলা ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি ওরা কিভাবে পড়াচ্ছে? স্যার তারা তো থিওরিটিক্যাল পড়াগুলা পড়ায় ফেলতেছে, তারা তো সবই থিওরি বলা যায়। ওখানে তো প্র্যাকটিক্যাল বা ডেমনস্ট্রেশন ক্লাস খুব কম। তারা কি জি একটা স্যার। কার্ডের মধ্যে থাকে না অন্য কার্ডে চলে যাচ্ছে? স্যার তারা দুইজনই অন্য কার্ড শুরু করে ফেলছে। অন্য কার্ড শুরু করছে না? তো ঠিক আছে, আমরা যতদিন এইভাবে হয় আমরা সামনের দিকে বন্স আর পড়াবো না। সামনে আমরা দেখি থিওরিটিক্যালি থাকবো, এটা শেষ হয়ে গেলে আমরা অন্য কার্ডে চলে যাবো। হ্যাঁ, তো জি আমরা স্যার। আজকে শুরু করতে পারি। আজকে বেশি পড়াবো না, আমি একটু অল্প অল্প করেই দিচ্ছি, কারণ আমি বুঝতেছি যে এগুলো বেশি দিয়ে লাভ নেই। তোমরা কতটুকু ফলো করো পড়ো না আমি জানি না, কিন্তু আসলে বেশি পড়িয়ে লাভ নেই। তবে আমি চেষ্টা করছি যে সুপার এস্টিমেট একদম শুরু থেকে শেষ পর্যন্ত সিরিয়ালি পড়ানোর জন্য। তো আমার সিরিয়ালি বাকি আছে হচ্ছে ব্যাক অফ দা আর্ম। আমরা গত ক্লাসগুলোতে আমি আর্ম সম্পর্কে পড়ছি এবং আর্মের ফ্রন্ট সাইডটা আমরা পড়ানো হয়েছে, ফ্লেক্সর কম্পার্টমেন্ট। হ্যাঁ, এখন আমার বাকি আছে ব্যাক অফ দা আর্ম। আর তাস্কিনার নেক্সট ক্লাসে যদি ব্যাক অফ দা ফোর আর্ম পড়িয়ে দেয় তাহলে কিন্তু আমার সুপারিয়র এস্টিমেটিভ থিওরিটিক্যালি যা পড়া যায় এগুলো এটা প্রায় শেষ। হয়তো আমি আর একটা ক্লাসে জয়েন্টস পড়াবো, জয়েন্টস গুলো থিওরিটিক্যালি পড়ানো যাবে, তাহলে কিন্তু পড়া শেষ হয়ে যাবে। আর বোনস বোনস গুলা হয়তো পরবর্তীতে আমরা যখন তোমরা আসবা তখন চেষ্টা করবো আর কি। তাহলে আমরা দেখো সুপার এস্টিমেটেড পেক্টোরাল রিজিয়ন, তারপরে সুপারফিশিয়াল ভেইন নার্ভ, তারপরে এক্সিলা, তারপরে ফ্রন্ট অফ দা আর্ম, ফ্রন্ট অফ দা ফোর আর্ম। হ্যাঁ, আজকে আমি ব্যাক অফ দা আর্ম পড়াবো এবং তাস্কিনা নেক্সট ক্লাসে তোমাদের ব্যাক অফ দা ফোর আর্ম পড়িয়ে দিই, তাহলে মোটামুটি শেষ হয়ে যাবে। আর পাম অফ দ্য হ্যান্ড থাকবে, এটাও আস্তে আস্তে দেখি আমরা চেষ্টা করবো। তো আজকে যদি আমরা এখন পড়াশোনায় চলে যাই, ক্লাসের বিষয় হচ্ছে আজকের বিষয় হচ্ছে অ্যানাটমি অফ দা আর্ম। তার মধ্যে আমরা This conference will now be recorded. আচ্ছা, তা আমি আজকে ব্যাক অফ দা আর্ম পড়ালেও
এখানে আমাদের পুরাতন কিছু কথা বলতে হবে। আর্ম হচ্ছে এক্সটেন্ড ফ্রম শোল্ডার জয়েন্ট টু দ্য এলবো জয়েন্ট। দ্য মেইন স্কেলিটন অফ দ্য আর্ম ইজ হিউমেরাস। আর্মকে আরেকটা নাম বলা হচ্ছে ব্র্যাকিয়াম, এবং এখানে যে আমরা স্ট্রাকচারগুলো আমরা বলবো সেগুলোকে আমরা ওই ব্র্যাকিয়ামের সাথে সামঞ্জস্য রেখেই আমরা বলবো ব্র্যাকিয়ালিস মাসল, ব্র্যাকিয়াল আর্টারি, ব্র্যাকিয়ালিস মাসেলস, বাইসেপ ব্রাকাই, নামগুলা কিন্তু ব্র্যাকিয়াম থেকে আসছে। তাহলে আর্মের একটা আমরা অ্যানাটমিক্যালি নাম শিখলাম কি, ব্র্যাকিয়াম। আর এখানে আমরা স্কেলেটন হিউমেরাস। তো হিউমেরাস যেহেতু আমরা পড়াতে পারতেছি না, সেই জন্য একটা অসম্পূর্ণ থেকেই গেল। এখন আমরা এই ক্লাসটাও আমার হয়ে গেছে। গত ক্লাস আমি বলছিলাম যে কম্পার্টমেন্ট অফ দ্য আর্ম, আর্মকে আমরা দুই ভাগে ভাগ করি, সেটা হচ্ছে এন্টেরিয়র কম্পার্টমেন্ট আর পস্টেরিয়র কম্পার্টমেন্ট। কি দিয়ে ভাগ করি সেটা আমরা এখানে দেখিয়ে দিই। এটা হচ্ছে টোটাল আর্মের একটা ট্রান্সভার্স সেকশন। একদম আউটসাইডে এটা হচ্ছে স্কিন, দেন সুপারফিশিয়াল ফাসা, আর তারপরে হচ্ছে এটা হলো ডিপ ফাসা। হ্যাঁ, এটা হলো ডিপ ফাসা। এই ডিপ ফাসার ভিতরে মাসেল, বোন, তারপর ডিপ ভেসেলস, নার্ভগুলা সবগুলোই থাকে। এখন এর মাঝখানে যে ট্রায়াঙ্গুলার শেপ ট্রান্সভার্স সেকশনের বোনসটা দেওয়া দেখা আছে, দিস ইজ দ্য হিউমেরাস, শেফট অফ দ্য হিউমেরাস। তো শেফট অফ দ্য হিউমেরাসের আমরা যখন হিউমেরাস করবো তখন দেখবো দুটো বর্ডার থাকবে। এটা হচ্ছে মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, তিনটা বর্ডার থাকে। তো এই যে ডিপ ফাসা থেকে শুরু করে মিডিয়াল অ্যান্ড ল্যাটারাল বর্ডার অফ দ্য হিউমেরাসে আমার দুটা সেপ্টাম যায়। এই যেটা, এটাকে বলা হচ্ছে মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম আর হচ্ছে ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম। এই দুটো সেপ্টাম দিয়ে এবং বোনস দিয়ে টোটাল আর্মকে আমরা দুই ভাগে ভাগ করলাম। সামনের দিকে দিস ইজ দ্য অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য আর্ম, দিস ইজ দ্য পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য আর্ম। এই যে ইন্টারমাসকুলার সেপ্টাম গুলো বলা হলো, দিস দ্য ফাসাল সেপ্টাম, এক্সটেনশন অফ দ্য ডিপ ফাসা, which separates the flexor and extensor compartment of the arm, and which also produce the surface for the origin of the muscle. মানে এখানে আমার কম্পার্টমেন্টের যে ডিফারেন্ট মাসেল গুলো অরিজিন হচ্ছে, সেই মাসেল গুলো কিন্তু পার্টলি অ্যারাইজ ফ্রম দিস সেপ্টাম, আর দিস সেপ্টাম মেক্স দ্য পাথওয়ে ফর দ্য পাসেস অফ দ্য ভেসেলস এন্ড নার্ভ ইন দিস কম্পার্টমেন্ট। অর্থাৎ আমার এই কম্পার্টমেন্টের ভিতর দিয়ে যে সমস্ত ব্লাড ভেসেলস এবং নার্ভ যাবে, এগুলো এই ফাসার ইন্টারমাসকুলার সেপ্টাম গুলোকে সাথে সাথেই চলে যাবে, একটা পাথওয়ে তৈরি করবে। তাহলে আর্মের এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। ফ্রন্ট সাইডে যেটা, এটাকে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট বলা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে বলা হচ্ছে ফ্লেক্সর কম্পার্টমেন্ট অফ দ্য আর্ম। আর পিছনে যেটা, এটাকে বলা হয় পস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য আর্ম অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটেন্সর কম্পার্টমেন্ট অফ দ্য আর্ম। মানে হলো সামনের দিকে কম্পার্টমেন্টটা হচ্ছে ফ্লেক্সর এবং পিছনের দিকে কম্পার্টমেন্টটা হচ্ছে এক্সটেন্সর। তো আমি এটুকু বলি, যদিও রিপিট হয়ে যাচ্ছে, যে এই ফ্লেক্সর কম্পার্টমেন্টকে আবার আমরা দুইটা ইন্টারমাসকুলার সেপ্টাম দ্বারা ভাগ করতেছি। একটা হচ্ছে যে এইটা দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ট্রান্সভার্স সেপ্টাম। এই ট্রান্সভার্স সেপ্টাম দিয়ে আমরা ভাগ করি, সামনের দিকে হচ্ছে বাইসেপস ব্রাকাই মাসল আর পিছনের দিকে হচ্ছে ব্রাকিয়ালিস মাসল। অর্থাৎ আমরা ফ্রন্টে মেইনলি তিনটা মাসল পাই, তিনটার মধ্যে যেখানে দুটা মাসল আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাইসেপস ব্রাকাই মাসল আর এটা হলো ব্রাকিয়ালিস মাসল। এই দুটা মাসলের মাঝখান দিয়ে যে সেপ্টামটা গেল, ডিপ ফাসা টু ডিপ ফাসা, ডিপ ফাসার থেকে শুরু করে ডিপ ফাসা পর্যন্তই একটা ট্রান্সভার্স সেপ্টাম। এটার মাধ্যমে আমরা এন্টার কম্পার্টমেন্ট দুই ভাগ করলাম, একটা সামনের দিকে একটা পিছনের দিকে। সামনের কম্পার্টমেন্টের কন্টেন্ট হচ্ছে বাইসেপস ব্রাকাই মাসল আর পিছনের একটা কন্টেন্ট হচ্ছে ব্রাকিয়ালিস মাসল। এই যে সেপ্টামটা আছে, সেই সেপ্টামের ভিতর দিয়ে মাস্কুলো-কিউটেনিয়াস নার্ভ যায়। দিস ইজ দ্য মেইন নার্ভ অফ দ্য ফ্রন্ট অফ দ্য আর্ম। আচ্ছা, আরেকটা দেখো, আরেকটা সেপ্টাম এই ডিপ ফাসা থেকে শুরু করে ল্যাটারাল বর্ডার অফ দ্য হিউমেরাস পর্যন্ত আসতেছে, অ্যান্টেরিয়র পস্টেরিয়র সেপ্টাম। এই সেপ্টাম আবার কি করলো দেখো, এই মাসলটার নাম বলছেন আমরা ব্রাকিয়ালিস মাসল, তার ল্যাটারালি থাকে। These are the muscle which arises from the lateral supracondylar ridge of the humerus. অর্থাৎ anterior posterior septum, এটা একটা anterior posterior septum is the extension of the deep fascia which extend from deep fascia to the lateral border of the humerus and which separates the brachialis muscle from the muscle which arises from the lateral border of the humerus. That means
এই ল্যাটারাল বর্ডারটাই হিউমারাসের শেষের দিকে। আচ্ছা, আমি এইটুক থেকে আমি একটু নিচের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে একটা স্লাইড দেখে আসি। এই যে এখানে দেখো, এই যে এটা হচ্ছে একটা হিউমারাস। হ্যাঁ, এই হিউমারাসের দেখো, এটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল, এটা হচ্ছে ল্যাটারাল এপিকন্ডাইল। এই এপিকন্ডাইল থেকে যে লাইনটা উপরে উঠে গেছে এটা হচ্ছে ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ, আর হচ্ছে মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ। এই রিজটাই উপরের দিকে উঠে হয়ে গেছে, এদিকে হয়ে গেছে মিডিয়াল বর্ডার, আর এটা হয়ে গেছে এদিকে ল্যাটারাল বর্ডার। আর উপরের দিকে দেখো শেপটা অলমোস্ট কিন্তু রাউন্ডেড, মানে যদি আমরা 3 ডাইমেনশন দেখতে পাচ্ছি না, বাট শেপটা উপরের দিকে রাউন্ডেড, আর নিচের দিকে কিন্তু ট্রায়াঙ্গুলারটা বেশি। এই ট্রায়াঙ্গুলার হওয়ার কারণ হচ্ছে যে নিচের দিকে ল্যাটারাল এবং মিডিয়াল সুপ্রাকন্ডাইলার রিজ গুলো প্রমিনেন্ট, সেই জন্য ল্যাটারাল বর্ডার এবং মিডিয়াল বর্ডারটা প্রমিনেন্ট। তো এখানে এখানে এই ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ থেকে যে মাসলগুলো অ্যারাইজ করতেছে, সেই মাসলগুলোর থেকে এবং এটার সামনের দিকে, এটা আমরা পিছন সাইডটা দেখতেছি পস্টেরিয়র ভিউ। হ্যাঁ, এটা সামনের দিকে যে ব্রাকিয়ালিস মাসল অ্যারাইজ করছে, এটাকে সেপারেট করার জন্য যে সেপ্টামটা আছে সেটার নাম হচ্ছে anterior posterior intermuscular septum. These are the anterior compartment. In concept of anterior compartment. এখানে আরেকটা অ্যারো দিয়ে আমরা একটা জিনিস দেখাচ্ছি। দেখো, এই যে হিউমারাসের শ্যাফটের posterior সারফেসে এখানে একটা গ্রুপ দেখা যাচ্ছে। এই গ্রুপটা সম্পর্কে আমি পরে কথা বলবো। এখন শুধু তোমাদেরকে একটু দেখিয়ে নিই যে এখানে একটা গ্রুপ আছে, এটার নাম হচ্ছে রেডিয়াল গ্রুপ অথবা স্পাইরাল গ্রুপ। এটা কোথায়? একটা মিডল অফ দা শ্যাফট, একটা posterior সারফেস। আমরা শুধু এই জিনিসটা জেনে গেলাম। হ্যাঁ, আমরা এখন সামনে আবার ওই জায়গায় চলে যাই। তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট সম্পর্কে বললাম। তো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের ক্লাসটা আমার হয়ে গেছে, এটা রিপিট হলো। এখন আছে পস্টেরিয়র কম্পার্টমেন্ট। এই পস্টেরিয়র কম্পার্টমেন্টে আর কোনো সাবডিভিশন নাই। টোটাল কম্পার্টমেন্ট ইজ অকুপাইড বাই এ মাসেল। এটাকে বলা হচ্ছে ট্রাইসেপস ব্রাকাই মাসেল। মানে সামনের দিকে ছিল বাইসেপস ব্রাকাই মাসেল। বাইসেপস মানে তার দুইটা হেড আছে, বাইসেপস মানে দুইটা হেড দ্বারা এটার অরিজিন হয়। তার পিছনে ছিল হচ্ছে ব্রাকিয়ালিস মাসেল, আর এগুলোতে মাসেল অ্যারাইজেস ফ্রম দ্য ল্যাটারাল সুপ্রাকন্ডাইলার রিজ। আর পিছনের কম্পার্টমেন্টে যে মাসেলটা আছে সেটার নাম হচ্ছে ট্রাইসেপস ব্রাকাই মাসেল। ব্রাকাই, এই যে এখানে আর্মের মধ্যে যতগুলো মাসেল আছে সবগুলোর নামের শেষেই ব্রাকাই, তো এটার নাম হলো ট্রাইসেপস ব্রাকাই মাসল। এই কম্পার্টমেন্টটাই তাহলে পস্টেরিয়র কম্পার্টমেন্টের বাউন্ডারি যদি আমরা বলি, তাহলে পিছনের দিকে কি, এই দেখো ডিপ ফাসা, সুপারফিশিয়াল ফাসা, দেন স্কিন, তাই না? আর সামনের দিকে হচ্ছে মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টাম, তারপর হচ্ছে পস্টেরিয়র সারফেস অফ দ্য হিউমারাস, আর এদিকে হচ্ছে ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টাম। এইটার ভিতরের যে কম্পার্টমেন্ট সেটাই হচ্ছে পস্টেরিয়র কম্পার্টমেন্ট অথবা এক্সটেন্সর কম্পার্টমেন্ট অফ দ্য আর্ম। আজকে আমার পড়ার বিষয় হচ্ছে এই জায়গাটুকু। এখন এই পস্টেরিয়র কম্পার্টমেন্ট বা আর্মের মধ্যে কি কি থাকে আমরা কিন্তু বলেই ফেলছি। একটাই মাসল থাকে, ট্রাইসেপস ব্রাকাই মাসল। আর নার্ভের মধ্যে থাকে রেডিয়াল নার্ভ এবং আলনার নার্ভ। কিন্তু আলনার নার্ভটা কোথায় থাকবে? এট দ্য লোয়ার পার্ট অফ দ্য পস্টেরিয়র সারফেস। পুরো পার্ট জুড়ে আলনার নার্ভটা থাকবে হচ্ছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে। লোয়ার পার্টে গিয়ে আলনার নার্ভটা পস্টেরিয়র কম্পার্টমেন্টের কন্টেন্ট হবে। আর এখানে একটা আর্টারি থাকবে, সেটা হচ্ছে প্রোফান্ডা ব্রাকাই আর্টারি। দিস ইজ দ্য লার্জেস্ট ব্রাঞ্চ অফ দ্য ব্রাকিয়াল আর্টারি। তাহলে কন্টেন্ট আবার বলি, একটাই মাসল, ট্রাইসেপস ব্রাকাই মাসল। নার্ভ হচ্ছে পুরা কম্পার্টমেন্ট জুড়েই বলা যাবে যে রেডিয়াল নার্ভ। আর এট দ্য লোয়ার পার্টে আলনার নার্ভ পাবো আমরা, আর একটা আর্টারি পাচ্ছি, সেটা হচ্ছে প্রোফান্ডা ব্রাকাই আর্টারি। এদের ব্রাঞ্চগুলো পাবো, ওটা আমরা মেনশন করি নাই, নার্ভের এবং আর্টারি ব্রাঞ্চ পাবো। তাহলে আমরা যদি বলি, তাহলে প্রথমে আমরা ট্রাইসেপস ব্রাকাই মাসল, এই মাসলটার অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই এন্ড অ্যাকশন আমাদের জানতে হবে। এটা অনেক সময় পরীক্ষা এইভাবেই আসে যে মেনশন দ্য অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই এন্ড অ্যাকশন অফ দ্য ট্রাইসেপস ব্রাকাই উইথ বাইসেপস ব্রাকাই মাসল ইন ট্যাবুলেটেড ফর্ম। এটা রিটেনে কোশ্চেনটা এইভাবে আসতে পারে। তাহলে আমরা এটা সম্পর্কে বলি। দেখো, এই মাসলটা ট্রাইসেপস মানে তিনটা হেড। তাহলে অরিজিন হবে কি দিয়ে? তিনটা হেড, একটা লং হেড, একটা ল্যাটারাল হেড, একটা হচ্ছে মিডিয়াল হেড। এখন এই হেড গুলা কোথা থেকে অরিজিন আমরা থিওরিটিক্যালি একটু দেখে নেই। ইনফ্রাগ্লেনার টিউবারকেল অফ দ্য স্ক্যাপুলা থেকে লং হেড আসে, আর আপার পার্ট অফ দ্য পস্টেরিয়র সারফেস অফ দ্য হিউমারাস অ্যাবভ দ্য রেডিয়াল গ্রুপ একটা অবলিক লাইন, সেখান থেকে ল্যাটারাল হেড আসে।
আর মিডিয়াল হেড আসা হচ্ছে posterior surface of the humerus below the radial groove। আচ্ছা, আমরা যদি এটা দেখি তাহলে আমরা ওই বনসের ওই চিত্রতে যদি চলে যাই তাহলে আমরা দেখাই। দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ? একজন একটু আমাকে বলো তো, রেসপন্স করো। তোমরা কি ফটোগুলো বুঝতে পারছো? ওকে, ফাইন। তাহলে এবার মিউট করো, আসো। এই যে আমরা একটা ফটোগ্রাফ দেখিয়েছি, এটা হচ্ছে হিউমারাসের, এটা হচ্ছে হেড, হ্যাঁ, এটা হচ্ছে বডি বা শ্যাফট, বা এটা আপার ইন, এটা হচ্ছে লোয়ার ইন। লোয়ার ইনটা আমরা বলছি দিস ইজ দ্য ল্যাটারাল এপিকন্ডাইল, এটা হচ্ছে মিডিয়াল এপিকন্ডাইল, medial supracondylar ridge, lateral supracondylar ridge. This is the posterior surface. Posterior surface এইটা আমরা বলছিলাম কি, এটাকে আমরা বলছি কি রেডিয়াল গ্রুভ। এখন এই বোনসটা আর্টিকুলেশন হচ্ছে কাশা, দিস ইজ দ্য স্ক্যাপুলা। স্ক্যাপুলার এটার নাম হচ্ছে, এই যে হেড সরাসরি যে ফোসাটার সাথে আর্টিকুলেট করছে এটার নাম হচ্ছে গ্লেনয়েড ফোসা। এই গ্লেনয়েড ফোসার নিচের দিকে একটা প্রজেকশন দেখা যাচ্ছে না আমার, জাস্ট এরোটা যেখানে বসে আছে এটা হচ্ছে ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল। দেখো, এটা হচ্ছে ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল, আর এটা হলো সুপ্রাগ্লেনয়েড টিউবারকল। অর্থাৎ গ্লেনয়েড ফোসার আপার বাউন্ডারিতে একটা প্রজেকশন থাকবে আর গ্লেনয়েড ফোসা লোয়ার বাউন্ডারিতে প্রজেকশন। এই লোয়ারটার নাম হচ্ছে ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল আর উপরেরটার নাম হচ্ছে সুপ্রাগ্লেনয়েড টিউবারকল। আর এইখানে posterior surface, দিস ইজ দ্য রেডিয়াল গ্রুপ। রেডিয়াল গ্রুপের পিছনের সারফেসটা দেখো ট্রায়াঙ্গুলার না, এটা ট্রায়াঙ্গুলার দেখা যায়, তাই না? আর রেডিয়াল গ্রুপের উপরে দেখো এই যে একটা রিজ দেখা যাচ্ছে, এটা একটা রিজ দেখা যাচ্ছে। এই সারফেস গুলো আমরা দেখলাম। এখন আমরা কেন বললাম আমরা ওই মাসেলটার অরিজিন দেখব। তাহলে আমরা কি বলছি, ট্রাইসেপ ব্রাকাই মাসেলের তিনটা অরিজিন, তাই না? লং হেড, ল্যাটারাল হেড এন্ড মিডিয়াল হেড। এখন আসো আমরা একটু বসাই দিই কোনটা কোথায়। লং হেড arises from the infraglenoid tubercle of the scapula, এই যে এখান থেকে। lateral head arises from the এই যে posterior surface of the humerus above the radial group। এই রেডিয়াল গ্রুপের উপরে এই যে একটা রিজ দেখা যাচ্ছে, এটাকে বলা হয় অবলিক রিজ at the posterior surface of the humerus above the radial group। তাহলে এখান থেকে আসছে lateral head। আর এই রেডিয়াল গ্রুপের নিচে যে ট্রায়াঙ্গুলার সারফেসটা দেখা যাচ্ছে, এই এখান থেকে অরিজিন করতেছে হলো মিডিয়াল হেড অফ দা ট্রাইসেপস ব্রাকাই মাসেল। তাহলে আমরা দেখো হিউমারাস পড়ার সময় আমরা এইভাবেই পড়বো যে posterior সারফেসের রেডিয়াল গ্রুপের উপরে অবলিক লাইন বা রিজ, সেখান থেকে অরিজিন হচ্ছে ল্যাটারাল হেড অফ দা ট্রাইসেপস ব্রাকাই। রেডিয়াল গ্রুপের পিছনে হোল অফ দা posterior সারফেস, সেখান থেকে অরিজিন হচ্ছে হলো মিডিয়াল হেড অফ দা ট্রাইসেপ ব্রাকাই মাসেল। আর ট্রাইসেপ ব্রাকাইয়ের মাসেলের আরেকটা হেড যেটা, সেটা অ্যারাইজ করতেছে ফ্রম দা ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল অফ দা স্ক্যাপুলা। কারণ এটার সাথে করসপন্ডিং যে কথাটা আসে, আমরা দেখো এই যেটার নাম বলছিলাম সুপ্রাগ্লেনয়েড টিউবারকল, এই সুপ্রাগ্লেনয়েড টিউবারকল থেকে অ্যারাইজ করে হচ্ছে লং হেড অফ দা বাইসেপস ব্রাকাই মাসেল। দেখো এগুলো কিন্তু মনে রাখা খুব সুন্দর, মানে প্রত্যেকটা কথার সাথে অনেকগুলো সামঞ্জস্য খুঁজে পাওয়া যায়। তাহলে সুপ্রাগ্লেনয়েড টিউবারকল অফ দ্য হিউমারাস থেকে আসতেছে লং হেড অফ দ্য বাইসেপস ব্রাকাই মাসেল, আর ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল থেকে আসতেছে লং হেড অফ দ্য ট্রাইসেপস ব্রাকাই মাসেল। ঠিক আছে, আমরা এখান থেকে আবার আমরা সামনের স্লাইডে চলে যাই। হ্যাঁ, তাহলে আমরা অরিজিন হয়ে গেল। নাও ইনসারশনটা কোথায় হবে? এটা হচ্ছে যে আমার যেহেতু তাসকিনা তোমাদেরকে পড়িয়েছে, কিছুটা হলো নামগুলো শুনতে পারছো। This conference will now be recorded. আমরা এখন দেখে নেই যে আমরা ফটোটা দেখালাম সেখান থেকে দেখো তো আর মেলে কিনা। এই যে দেখো, লং হেড ফ্রম দা ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল অফ দা স্ক্যাপুলা, এই ল্যাটারাল হেড ফ্রম দা অবলিক রিজ অ্যাবভ দা রেডিয়াল গ্রুপ, আর এই যে দেখো এদিকে হচ্ছে মিডিয়াল হেড। হ্যাঁ, এটা হচ্ছে এই যে আমাদের স্পাইরাল গ্রুপটা বা রেডিয়াল গ্রুপটা কিন্তু এইভাবে ছিল posterior surface of the humerus। তাহলে এই রেডিয়াল গ্রুপের উপরে এই যে এটা হচ্ছে অবলিক রিজ থেকে অরিজিন হচ্ছে হলো দিস ইজ দ্য ল্যাটারাল হেড অফ দ্য ট্রাইসেপ ব্রাকাই। ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল থেকে অরিজিন হচ্ছে দিস ইজ দ্য লং হেড অফ দ্য ট্রাইসেপ ব্রাকাই মাসেল। এবং এই দুটার নিচেই কভার করা আছে, এখানে পার্শিয়ালি দেখা যাচ্ছে, এটা হচ্ছে
মিডিয়াল হেড অফ দ্য ট্রাইসেপ ব্রাকাই মাসল। এই যে এরা দেখো একসাথে মিলিত হয়ে এই যে একটা ফ্ল্যাট টেন্ডন তৈরি করলো, সেই টেন্ডনটা এসে এই যে একটা বনি প্রজেকশন দেখা যায়, যেটা সেটা কোনটা জানো? আমাদের হাতে যে এলবো জয়েন্টটা ফ্লেক্স করলে যেখানে যে বনি যে প্রমিনেন্স, যেটা সুপারফিশিয়াল বল হাত দিয়ে ফিল করা যায়, দিস ইজ দ্য অলিক্রানাল প্রসেস। এই অলিক্রানাল প্রসেসে সুপিরিয়র সারফেসে এসে ইনসারশন দিচ্ছে হলো আমার ট্রাইসেপ ব্রাকাই মাসল। আমরা পাশাপাশি একটা দেখো, এই যে আমরা পাশাপাশি আমরা ফ্রন্টের মাসল গুলো আমরা দেখেছিলাম একটু আগে, আমি যেটা বললাম দেখো, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, হ্যাঁ, আর এটা ছিল পস্টেরিয়র ভিউ, ব্যাক ভিউ। দেখো এই যে স্ক্যাপুলার, এই যে আমরা ফ্রন্ট ভিউতে যদি, এটা হচ্ছে ইনফ্রাগ্লেনাইড টিউবারকল, দ্যাট মিন্স দেখো যে হেড অফ দ্য হিউমারাস আর্টিকুলেটস উইথ এ সকেট লাইক পার্ট অফ দিস স্ক্যাপুলা, এটার নাম হচ্ছে গ্লেনয়েড ফোসা। এটা দেখো এই যে ইনফ্রাগ্লেনাইড টিউবারকল থেকে এদিক দিয়ে চলে আসে, এটা হচ্ছে ট্রাইসেপস ব্রাকাই লং হেড। আর আমরা বলছিলাম যে এই যে সুপ্রাগ্লেনাইড টিউবারকল থেকে এই যে একটা হেড হিউমারাসের হেডের উপর দিয়ে আর্চ করে চলে আসছে, এটার নাম ছিল লং হেড অফ দা বাইসেপ ব্রাকাই। আর এই বাইসেপ ব্রাকাই শর্ট হেডটা ছিল যে টিপ অফ দা কোরাকয়েড প্রসেস, এটার নাম হচ্ছে কোরাকয়েড প্রসেস অফ দা স্ক্যাপুলা, এটার নাম হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস অফ দা স্ক্যাপুলা। দিস ইজ দা ক্লাভিকল, দিস ইজ ক্লাভিকল, দিস ইজ কোরাকয়েড প্রসেস অফ দা স্ক্যাপুলা, দিস ইজ অ্যাক্রোমিয়ান প্রসেস অফ দা স্ক্যাপুলা। এই আর এটা হচ্ছে গ্লেনয়েড ফোসা। এই গ্লেনয়েড ফোসার উপরে সুপ্রাগ্লেনাইড টিউবারকল থেকে অরিজিন হচ্ছে হলো লং হেড অফ দা বাইসেপ ব্রাকাই মাসল, এটা সামনের কম্পার্টমেন্টের মাসল। আর কোরাকয়েড প্রসেসের টিপ থেকে অরিজিন হচ্ছে হলো শর্ট হেড অফ দা বাইসেপ ব্রাকাই মাসল। হ্যাঁ, এইখানে তোমাদের মনে রাখার জন্য একটা কথা বলতে হবে যে ক্লাভিকল আর্টিকুলেটস করে হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেসের জন্য, সেজন্য এটা নাম হচ্ছে অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট। আর কোরাকয়েড প্রসেস কোনো বোনসের সাথে আর্টিকুলেশন হয় না, সে একটা এখানে শোল্ডার জয়েন্টের উপরে একটা বনি একটা কাপ তৈরি করতে সাহায্য করে। যাই হোক, আমরা ওখান থেকে বের হয়ে আসি, আমরা ট্রাইসেপ ব্রাকাই মাসলের অরিজিন ইনসারশন আমরা শিখে গেলাম। এটা একটা স্যার, ধরনের ফটো। হ্যাঁ বলো। স্যার ওই যে ট্রাইসেপস ব্রাকাই মাসলের স্যার মিডিয়াল আর ল্যাটেরালের স্যার অরিজিনটা আরেকবার বলেন। আচ্ছা, এই যে এটা পস্টেরিয়র সারফেস অফ দা হিউমারাস, এটা ছিল রেডিয়াল গ্রুপ। রেডিয়াল গ্রুপের উপরে যে পস্টেরিয়র সারফেসটা আছে সেটা একটা রিজ আছে, এটাকে অবলিক রিজ বলা হয়। সেখান থেকে আসছে হলো ল্যাটারাল হেড অফ দা ট্রাইসেপ ব্রাকাই। আর রেডিয়াল গ্রুপের নিচে এই যে পুরা সারফেসটা আছে, এখান থেকে অরিজিন হচ্ছে হলো মিডিয়াল হেড অফ দা ট্রাইসেপ ব্রাকাই। সেটা যদি আমরা এই ফটোতে দেখি, এটাই সেই পস্টেরিয়র ভিউ। আমরা হিউমারাসের পস্টেরিয়র সারফেসটা আছে কভার করা আছে মাসল দ্বারা। এই যে দেখো, আসলে এই রেডিয়াল গ্রুপটা ঠিক এই বরাবর ছিল, হ্যাঁ, জাস্ট আমার কার্সরটা যেদিক দিয়ে যাচ্ছে এই বরাবর ছিল। তাহলে এই রেডিয়াল গ্রুপের উপরে দেখো এই যে মাসল, এখানে তো একটা মাসলটা দিয়ে কভার করা আছে, বুঝছো না? তাহলে এই অরিজিনটা, এটা হচ্ছে ল্যাটারাল হেড অফ দা ট্রাইসেপ ব্রাকাই। আর এটা তো জানলাম আমরা লং হেড। এই লং হেড এবং ল্যাটারাল হেডের নিচে এই জায়গা দিয়ে রেডিয়াল গ্রুপ থাকে, তার নিচে সারফেসটা যে ট্রায়াঙ্গুলার সারফেস অফ দ্য হিউমারাস ছিল এখানে, সেখান থেকে যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিডিয়াল হেড অফ দা ট্রাইসেপ ব্রাকাই মাসল। বুঝা গেছে? জি স্যার। বলার আচ্ছা, তাহলে আমরা আগাই না? জি স্যার, বুঝি। তাহলে অরিজিন গেল, ইনসারশন গেল। নার্ভ সাপ্লাই কি? আমরা প্রথমে বলছিলাম না শুরুতেই যে পস্টেরিয়র কম্পার্টমেন্টের মেইন নার্ভের নাম কি ছিল? রেডিয়াল নার্ভ। সো নার্ভ সাপ্লাই রেডিয়াল নার্ভ, মানে যে কম্পার্টমেন্টের নার্ভ যেটা, সেই কম্পার্টমেন্টের মাসলগুলা অলমোস্ট অল, কিছু কিছু ব্যতিক্রম থাকবে, সাপ্লাইড বাই দিস নার্ভ। এবং যে কম্পার্টমেন্টের আর্টারি যেটা, সেই কম্পার্টমেন্টের আর্টারি সাপ্লাই সেই আর্টারি দিয়েই হবে। তাহলে আমরা এই কম্পার্টমেন্টে আমরা শুরুতে বলছিলাম কন্টেন্টের মধ্যে মেইন নার্ভ হচ্ছে রেডিয়াল নার্ভ, মেইন মাসল হচ্ছে ট্রাইসেপ ব্রাকাই মাসল। তাহলে ট্রাইসেপ ব্রাকাই মাসলের নার্ভ সাপ্লাই কে দিবে? রেডিয়াল নার্ভে দিবে। এই রেডিয়াল নার্ভের, এটা রেডিয়াল নার্ভ দিয়ে দিবে। এখন এখানে একটা জিনিস আছে যেটা আমি এখন শুধু বলে যাব, বাট এটার অ্যাপ্লিকেশনটা আমি পরে আলোচনা করব। Each head is supplied by separate branches of the radial nerve. These branches arises in the axilla and in the radial groove. দেখো, এই যে একটা কথা, একটা সেন্টেন্সের মধ্যে দুটো কথা আছে, এই কথাটা তোমাদের খুব 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 মনে রাখতে হবে।
যেটা দিয়ে তোমরা এমবিবিএস ফার্স্ট ক্রপের সময় তো সমস্যা ফিল করবাই, পাশাপাশি এই অংশটুকু তোমাদের পোস্ট গ্রাজুয়েশনের ভর্তি পরীক্ষা এবং পোস্ট গ্রাজুয়েশন থেকে পাস করার পরীক্ষাতেও কিন্তু এই জিনিসটা জিজ্ঞাসা করা হবে। এটা তুমি মেডিসিনে গেলেও জিজ্ঞেস করা হবে, সার্জারিতে গেলেও জিজ্ঞেস করা হবে, শুধু গাইনিতে জিজ্ঞেস করতে না, অর্থোপেডিক্সে গেলেও জিজ্ঞেস করবে, নিউরো সার্জারিতে গেলেও জিজ্ঞেস করবে, বার্ন প্লাস্টিকে গেলেও জিজ্ঞাসা করবে, বুঝতে পারছো? এবং নিউরো মেডিসিনে গেলেও জিজ্ঞেস করতে পারে, শুধু গাইনিওয়ালারা জিজ্ঞেস করবে না। সেই জন্য আমার এই কথাটা খুব খুব মনে রাখতে হবে যে ট্রাইসেপ ব্রাকাই মাসল ইজ সাপ্লাইড বাই দ্য রেডিয়াল নার্ভ, দ্য ইচ হেড ইজ সাপ্লাইড বাই সেপারেট ব্রাঞ্চ। প্রত্যেকটা হেডের জন্য ব্রাঞ্চ গুলো আলাদা আলাদা হবে এবং সেই ব্রাঞ্চ গুলো কোথায় অরিজিন হচ্ছে? at the axilla and in the radial groove। এই কথাটা মনে রাখতে হবে। এই ট্রাইসেপস ব্রাকাই মাসলের অ্যাকশন কি? ইট ইজ দ্য পাওয়ারফুল এক্সটেন্সর অফ দ্য এলবো জয়েন্ট। মানে হলো কি, এটা তো এক্সটেন্সর কম্পার্টমেন্টের মাসল, সুতরাং এটার কাজ হচ্ছে এক্সটেনশন। ঠিক আছে, এটা মুখস্থ করার কিন্তু কোনো প্রয়োজন নেই যে এই মাসলটা আমার আর্মের থেকে ফোর আর্মে চলে গেছে এবং কোন কম্পার্টমেন্ট দিয়ে গেছে? পস্টেরিয়র কম্পার্টমেন্ট বা এক্সটেন্সর কম্পার্টমেন্ট দিয়ে গেছে। সুতরাং মাঝখানে যে জয়েন্ট পড়লো সেই জয়েন্টটাও এক্সটেনশনই করে, বাস এটাই হলো কথা। তাহলে এটা মনে রাখো। হ্যাঁ, এখন আমরা আসো এই কম্পার্টমেন্টের দ্বিতীয় কন্টেন্ট, যেটা রেডিয়াল নার্ভ সম্পর্কে একটু বলি। রেডিয়াল নার্ভ আসলে একটা অনেক বড় জিনিস, সেটার অরিজিন হলো ব্রাকিয়াল প্লেক্সাস থেকে এবং ব্রাঞ্চ দিতে 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 সে ফিঙ্গার পর্যন্ত চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখন মাঝখানের একটা পোর্শন শুধু আলোচনা করব, সেটা হচ্ছে দিস ইজ দ্য লার্জেস্ট ব্রাঞ্চ অফ দ্য পস্টেরিয়র কর্ড অফ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস। আমরা জানি ব্রাকিয়াল প্লেক্সাস যেটা তোমার নেকে থাকে এবং আপার পার্ট অফ দ্য এক্সিলা বা আর্মপিটের থাকে, which is formed by the ventral rami of the spinal nerve 5, 6, 7, 8 cervical এবং thoracic 1 দ্বারা তৈরি হচ্ছে। এটার মধ্যে অনেকগুলো কর্ড আছে। এটা হচ্ছে রুট, ট্রাঙ্ক, ডিভিশন এন্ড কর্ড, বিভিন্ন সেগমেন্টে এটাকে ভাগ করা হয়। যে ক্লাসটা তোমাদের প্র্যাকটিস নোটস পড়িয়েছে তার মধ্যে একটা ট্রাঙ্ক আছে, কর্ড আছে হচ্ছে পস্টেরিয়র কর্ড। পস্টেরিয়র কর্ডের সবচেয়ে বড় ব্রাঞ্চটার নাম হচ্ছে রেডিয়াল নার্ভ। এটা রুট ভ্যালু হচ্ছে সার্ভাইকাল 5, 6, 7, 8 এবং thoracic 1। এটা ভেন্ট্রাল রেমাই অফ দ্য স্পাইনাল নার্ভ, আমরা জানি, এটা তোমাদেরকে আগে বলা হয়েছে। এখন এই নার্ভটা সম্পর্কে কিছু কিছু অল্প কিছু কথা তোমাদের এখানে জেনে যেতে হবে। তুমি যদি মুখস্থ নাও করো কোনো সমস্যা নেই, এটা যে পরীক্ষা আসবে এমন কোনো কথাও না, কিন্তু তোমার জেনে যেতে হবে। তাহলে এটা আমরা কোর্স এন্ড রিলেশন আমরা এই রিজিয়নের মধ্যে চিন্তা করলে 3 ভাগে ভাগ করব। লোয়ার পার্ট অফ দ্য এক্সিলা, তারপরে আরেকটা হচ্ছে আপার পার্ট অফ দ্য আর্ম, আর হচ্ছে রেডিয়াল গ্রুপ এন্ড লোয়ার পার্ট অফ দ্য রেডিয়াল গ্রুপ। সেখানে এই কোথায় কোথায় থাকে তো জিস্ট কথার মধ্যে আমার মনে রাখতে হবে যে এট দ্য লোয়ার পার্ট অফ দ্য এক্সিলাতে এটা সামনে পিছনে ডানে এবং বামে গিয়ে থাকে। এটা সামনে থাকে হচ্ছে এক্সিলারি আর্টারি, আর পিছনে থাকে হচ্ছে মাসেল গুলা সাবস্ক্যাপুলারিস, টেরিস মেজর মাসেল আর ল্যাটিস ডরসি মাসেল। ল্যাটারালি থাকে হচ্ছে এক্সিলারি নার্ভ আর মিডিয়ালি থাকে হচ্ছে এক্সিলারি ভেইন, সবগুলো এক্সিলারি। হ্যাঁ দেখো, রেডিয়াল নার্ভের সামনে হচ্ছে এক্সিলারি আর্টারি, মিডিয়ালি হচ্ছে এক্সিলারি ভেইন, ল্যাটারালি হচ্ছে এক্সিলারি নার্ভ, আর পিছনে থাকে হচ্ছে মাসেলগুলো টেরিস মেজর মাসেল, ল্যাটিস ডরসি এবং সাবস্ক্যাপুলারিস মাসেল। এই রিলেশনটা কোন জায়গায়? এটা হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য এক্সিলা। তারপরে হচ্ছে আপার পার্ট অফ দ্য আর্ম, এক্সিলার পরে আর্ম শুরু হয়ে গেল, আপার পার্ট অফ দ্য আর্ম ইট পাসেস বিহাইন্ড দ্য ব্রাকিয়াল আর্টারি। মানে এক্সিলারি আর্টারিটাই তো কন্টিনিউশন হচ্ছে অ্যাজ এ ব্রাকিয়াল আর্টারি, ঠিক না? তাহলে আমরা লোয়ার পার্ট অফ দ্য এক্সিলাতে আমরা এর কার পিছে পিছে যাচ্ছিল? এক্সিলারি আর্টারি পিছনে পিছনে যাচ্ছিল না? ঠিক সেটাই আপার পার্ট অফ দ্য আর্মে, সেটা বিহাইন্ড দ্য ব্রাকিয়াল আর্টারি পিছনে গেল। এখন আসে যে রেডিয়াল গ্রুভের মধ্যে কি ঘটনা ঘটছে। It passes downwards and laterally between the lateral and medial head of the triceps। মানে হচ্ছে এই রেডিয়াল গ্রুপটা আমি বারবার তোমাদেরকে একটা বোনসের পস্টেরিয়র সারফেসের রেডিয়াল গ্রুপটা আমি বারবার তোমাদের দেখাচ্ছিলাম, তাই না? রেডিয়াল গ্রুপ সেই রেডিয়াল গ্রুপটা মূলত কেন দেখাচ্ছি সেটা আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি সেখানে। এই রেডিয়াল গ্রুপ দিয়েই তোমার রেডিয়াল নার্ভটা পাস করে ডাউনওয়ার্ডস এন্ড ল্যাটারালি, এবং সেখানে সে ল্যাটারাল হেড এবং মিডিয়াল হেডের অফ দ্য ট্রাইসেপসের মাঝখান দিয়ে যায়। এবং এই গ্রুপে এই রেডিয়াল নার্ভটা থাকে কোথায়? ডাইরেক্ট কন্ট্যাক্ট টু দ্য সারফেস অফ দ্য হিউমেরাস। রেডিয়াল গ্রুপে এই নার্ভটা হিউমেরাসের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকে। আর এই রেডিয়াল গ্রুপের লোয়ার পার্টে এসে
এই রেডিয়াল নার্ভটা কি করে, ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টামকে পায়ার্স করে সে সামনের কম্পার্টমেন্টে চলে আসে। দেখো এখানে একটা কথা, রেডিয়াল গ্রুপে ইট পাসেস ডাউনওয়ার্ডস এন্ড ল্যাটারালি বিটুইন দ্য ল্যাটারাল হেড এন্ড মিডিয়াল হেড অফ দ্য ট্রাইসেপস। এখানে আমি লিখি নাই, সেটা বলে দিলাম যে হিয়ার দ্য নার্ভ ইজ directly contact to the surface of the bones. At the lower end of the radial group, it pierces the lateral intermuscular septum and passes the anterior compartment of the arm. সেই জন্য দেখো আমরা কিউবিটাল ফোসা আমাদের সামনের দিকে ছিল না, কিউবিটাল ফোসার কন্টেন্টে ল্যাটারাল পার্টে কিন্তু রেডিয়াল নার্ভটাকে পাওয়া যায়, বাট রেডিয়াল নার্ভ কিন্তু আসলে মূলত পস্টেরিয়র কম্পার্টমেন্ট আর্মের নার্ভ, সেটা সামনে দিয়ে গেল। আসো দেখো, এই যে দেখো আমরা এই যে এটা হচ্ছে রেডিয়াল নার্ভ, এই রেডিয়াল নার্ভটা এদিক দিয়ে চলে আসলো, এসে এই যে এখানে দেখো ল্যাটারাল হেড এবং এই দিকটা ছিল হচ্ছে মিডিয়াল হেড, এই দুই হেডের মাঝখান দিয়ে কিন্তু এই নার্ভটা দেখো মনে হচ্ছে একটা মাসেলের মধ্যে ঢুকে গেছে, আসলে ঢুকে নেই। সে এখানে ছিল ল্যাটারাল হেড অফ দ্য ট্রাইসেপস আর এই দিকটা ছিল হচ্ছে মিডিয়াল হেড অফ দ্য ট্রাইসেপস, এই দুটো হেডের মাঝখান দিয়ে ঢুকে গেল। এইটা হচ্ছে রেডিয়াল গ্রুপকে সে ক্রস করে ডাউনওয়ার্ডস এন্ড ল্যাটারালি এদিকে ক্রস করে নিচের দিকে চলে আসলো। আমরা এই জায়গাটুকু একটা ফটোগ্রাফের মাধ্যমে দেখিয়ে দিলাম। এই যে আমরা দেখো, এই যে আমরা যে কথাটা বলছিলাম, তাহলে আমরা এই যে এক্সিলা থেকে বের হয়ে এসে এই রেডিয়াল গ্রুপ দিয়ে এটা এদিক দিয়ে ডাউনওয়ার্ডস এন্ড ল্যাটারালি গিয়ে এদিক দিয়ে চলে গেল, গিয়ে জাস্ট এখানে যখন আসছে তখন এখানে আমাদের একটা ল্যাটারাল ইন্টারমাসকুলার যে সেপ্টাম ছিল সেই সেপ্টামকে পায়ার্স করে সে সামনের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, সেটা আমরা এখানে আবার দেখে নিচ্ছি। দেখো এটা আমরা ব্রাঞ্চের সময় বলবো। এই যে দেখো রেডিয়াল নার্ভটা, এই যে রেডিয়াল নার্ভ, এই যে রেডিয়াল নার্ভ এই যে ক্রস করতেছে, হ্যাঁ এই যে রেডিয়াল গ্রুপকে ক্রস করতেছে, ক্রস করে চলে যাচ্ছে, সে কোন দিকে যাচ্ছে, ডাউনওয়ার্ডস এন্ড ল্যাটারালি। এই জায়গাটার নাম হচ্ছে হিউমারাসের, এটা হচ্ছে রেডিয়াল গ্রুপ। এখন এটার ব্রাঞ্চ গুলা কি কি হবে, এটার ব্রাঞ্চ গুলা হচ্ছে দেখো, অ্যাবভ দ্য রেডিয়াল গ্রুপ সে লং হেড এবং মিডিয়াল হেডকে সাপ্লাই দেওয়ার জন্য ব্রাঞ্চ দিচ্ছে। রেডিয়াল গ্রুপে সে কি করতেছে, ল্যাটারাল হেড অফ দ্য ট্রাইসেপ ব্রাকাই এন্ড অ্যানকোনিয়াস মাসলকে সাপ্লাই দিচ্ছে, সেখান থেকে ব্রাঞ্চ তৈরি করতে হবে। রেডিয়াল গ্রুপের নিচে ব্রাকিয়ালিস, ব্রাকিওরেডিয়ালিস এন্ড এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, এই মাসলগুলোকে বিভিন্ন ব্রাঞ্চের মধ্যে সাপ্লাই দিচ্ছে। তাহলে আমরা যদি বলি যে রেডিয়াল নার্ভ কাকে কাকে সাপ্লাই দেয়, লং হেড, মিডিয়াল হেড এন্ড ল্যাটারাল হেড অফ দ্য ট্রাইসেপ ব্রাকাই অ্যানকোনিয়াস মাসলকে সাপ্লাই দিচ্ছে, আর এদিকে হচ্ছে এখানে দিচ্ছে হচ্ছে ব্রাকিওরেডিয়ালিস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস এন্ড ব্রাকিয়ালিস। ব্রাকিয়ালিস বলা হচ্ছে ওখানে একটা অন্য ধরনের ইয়ে আছে, প্রোপ্রিওসেপ্টিস সাপ্লাইটা সেখানে দেয়। আর কিউটিনিয়াস ব্রাঞ্চগুলোর নাম কি কি হচ্ছে, পোস্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ দ্য আর্ম, ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ দ্য আর্ম এন্ড পোস্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ দ্য ফোরআর্ম। এই কিউটিনিয়াস ব্রাঞ্চগুলো দিচ্ছে, সেই ব্রাঞ্চগুলো এখানে দেখো, এখানে দেখো এটা হচ্ছে আমার রেডিয়াল নার্ভ আসতেছে, তাই না? এই রেডিয়াল নার্ভের আমরা দেখো সাপ্লাই দিচ্ছি, এই যে ট্রাইসেপ ব্রাকের জন্য যে ব্রাঞ্চগুলো আসতেছে, এই এক্সিলাতে একটা ব্রাঞ্চ দিচ্ছে, আর এদিকে রেডিয়াল গ্রুপের এখানে ব্রাঞ্চ দিচ্ছে। সেই ব্রাঞ্চগুলাই হচ্ছে তোমার এখানে অ্যারো দিয়ে মেনশন করা নাই, এটা হচ্ছে এই লং হেড আর মিডিয়াল হেডেরটা এক্সিলাতে দিচ্ছে, এবং রেডিয়াল গ্রুপের এখানে দিচ্ছে ল্যাটারাল হেডের জন্য ব্রাঞ্চগুলো সাপ্লাই দিচ্ছে। দিস আর দ্য হেড, মানে বিভিন্ন ব্রাঞ্চ। এখন আসে হলো যে প্রোফান্ডা ব্রাকাই আর্টারি, দিস ইজ দ্য লার্জেস্ট ব্রাঞ্চ অফ দ্য ব্রাকিয়াল আর্টারি, অ্যারাইজেস জাস্ট বিলো দ্য টেরেস মেজর মাসল। এটার ব্রাঞ্চগুলো কি হবে, রেডিয়াল কোলাটেরাল ব্রাঞ্চ, মিডিয়াল কোলাটেরাল ব্রাঞ্চ, ডেল্টয়েড ব্রাঞ্চ এন্ড নিউট্রিয়েন্ট আর্টারি, চারটা ব্রাঞ্চ থাকবে। এর মধ্যে তোমার এই যে রেডিয়াল কোলাটেরাল যেটা আছে সেটা তোমার পিছনের কম্পার্টমেন্ট থেকে সামনের কম্পার্টমেন্টে, ওই যখন রেডিয়াল নার্ভ যখন ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টামকে পায়ার্স করে সামনে চলে যাচ্ছে, তখন ওর সাথে সাথে এই রেডিয়াল কোলাটেরাল ব্রাঞ্চটাও সামনের কম্পার্টমেন্টে চলে আসে। আর এই যে প্রোফান্ডা ব্রাকাই আর্টারি, সেই আর্টারিটাই তোমার রেডিয়াল গ্রুপের, যখন এই রেডিয়াল গ্রুপের ভিতর এই এখান দিয়ে যখন রেডিয়াল নার্ভটা যখন পাস করতেছে, তখন এর সাথে সাথেই ওই প্রোফান্ডা ব্রাকাই আর্টারিটাও যায়। তাহলে তোমাকে যদি পরীক্ষায় এই ধরনের বন্স অস্পিড পরীক্ষাতে দেওয়া হয়,
এই ধরনের অ্যারো চিহ্ন দেওয়া হয়, যে বলা হয় যে মেনশন দ্য মার্ক এরিয়া বা অ্যারো এরিয়া। হ্যাঁ, এটার নাম কি এবং এখানকার রিলেশন কি। তাহলে আমি বলতে হবে দিস ইজ দ্য রেডিয়াল গ্রুপ অফ দ্য হিউমেরাস। এটা রিলেশন হচ্ছে রেডিয়াল নার্ভ অ্যান্ড প্রোফান্ডা ব্রাকাই আর্টারি। আমরা কিন্তু আমাদের ক্লাসের একদম শেষ প্রান্তে চলে আসছি, তোমাদের মাথা গরম করার কোনো কারণ নাই, খুব সহজ। আমার পড়াশোনা মোটামুটি শেষ, আমরা এখন ক্লিনিক্যাল জিনিসগুলো দেখবো আর কি। তাহলে রেডিয়াল, এখানে আমার ক্লিনিক্যাল জিনিসগুলো দেখার জন্য আমরা একটা জিনিসই পড়বো, সেটা হচ্ছে রেডিয়াল নার্ভ ইনজুরি। রেডিয়াল নার্ভ ইনজুরিটা মোস্ট কমন, অর্থাৎ আর্ম পড়তে গেলে, আমাদের ক্লিনিক্যাল জিনিস পড়তে গেলে একটা ইনজুরির কথাই মনে রাখতে হবে, সেটা হচ্ছে রেডিয়াল নার্ভ ইনজুরি। আর রেডিয়াল গ্রুপের যখন এই রেডিয়াল গ্রুপের ভিতর এখান দিয়ে যখন রেডিয়াল নার্ভটা যখন পাস করতেছে, তখন এর সাথে সাথেই ওই প্রোফান্ডা ব্রাকাই আর্টারিটাও যায়। তাহলে তোমাকে যদি পরীক্ষায় এই ধরনের বোনস অস্পিড পরীক্ষাতে দেওয়া হয়, এই ধরনের অ্যারো চিহ্ন দেওয়া হয়, যে বলা হয় যে মেনশন দ্য মার্ক এরিয়া বা অ্যারো এরিয়া। হ্যাঁ, এটার নাম কি এবং এখানকার রিলেশন কি। তাহলে আমি বলতে হবে দিস ইজ দ্য রেডিয়াল গ্রুপ অফ দ্য হিউমেরাস। এটা রিলেশন হচ্ছে রেডিয়াল নার্ভ অ্যান্ড প্রোফান্ডা ব্রাকাই আর্টারি। আমরা কিন্তু আমাদের ক্লাসের একদম শেষ প্রান্তে চলে আসছি, তোমাদের মাথা গরম করার কোনো কারণ নাই, খুব সহজ। আমার পড়াশোনা মোটামুটি শেষ, আমরা এখন ক্লিনিক্যাল জিনিসগুলো দেখবো আর কি। তাহলে রেডিয়াল, এখানে আমার ক্লিনিক্যাল জিনিসগুলো দেখার জন্য আমরা একটা জিনিসই পড়বো, সেটা হচ্ছে রেডিয়াল নার্ভ ইনজুরি। রেডিয়াল নার্ভ ইনজুরিটা মোস্ট কমন, অর্থাৎ আর্ম পড়তে গেলে, আমাদের ক্লিনিক্যাল জিনিস পড়তে গেলে একটা ইনজুরির কথাই মনে রাখতে হবে, সেটা হচ্ছে রেডিয়াল নার্ভ ইনজুরি। এই রেডিয়াল নার্ভ ইনজুরি হয় কি কি কারণে ইনজুরি হতে পারে? এক হচ্ছে ইন্ট্রামাসকুলার ইনজেকশন। আমরা যদি এই জায়গায় কোনো ইনজেকশন দিই পস্টেরিয়র কম্পার্টমেন্টে, তাহলে রেডিয়াল নার্ভ ইনজুরি হতে পারে। 2 নম্বর হচ্ছে স্লিপিং আর্ম চেয়ার ইনজুরি। এই যে দেখো, অনেকে আমরা এইভাবে চেয়ারের মধ্যে ঘুমায় যাই, তাই না? এই যে চেয়ারের যে ইয়াটা পিছনের যেখানে আমরা হেলান দিয়ে বসে থাকি, সেই অংশটুকু আমরা এক্সিলাতে অথবা একদম দেখো রেডিয়াল গ্রুপের এখানে প্রেসার দিয়ে আমরা ঘুমিয়ে যাই। তাহলে এই যে প্রেসার ক্রিয়েট করলো না একটা চেয়ারটাই, তাহলে এটার কারণে আমার রেডিয়াল নার্ভটা এখানে কম্প্রেশন হয়ে সেটা ইনজুরি হতে পারে। আর একটা কি হতে পারে, আমরা হচ্ছে ক্রাশ ইনজুরি, অর্থাৎ আমরা কারো পা যদি প্লাস্টার করে দিই বা পা ভেঙে যায়, আমরা ক্রাসের উপর ভর করে হাঁটি নাই, দেখছো না কখনো? তাহলে যদি ক্রাসের উপর ভর করে হাঁটি, দেখা ক্রাসের মাথাটাও কিন্তু এই জায়গায় থাকে, তাই না? তাহলে সেক্ষেত্রেও কিন্তু দেখবো যে ক্রাসের কারণে রেডিয়াল নার্ভটাই প্রেসারাইজড হতে পারে। তাহলে আমরা রেডিয়াল নার্ভ ইনজুরি হওয়ার পসিবল কারণগুলো কি কি হতে পারে? ইন্ট্রামাসকুলার ইনজেকশন, স্লিপিং ইন এ আর্ম চেয়ার, প্রেসার বাই দ্য ক্রাস, আর হচ্ছে ফ্র্যাকচার অফ দ্য শ্যাফট অফ দ্য হিউমেরাস। শ্যাফটে যদি ফ্র্যাকচার হয়ে যায়, তাহলে এইগুলা কারণে আমরা কি পেতে পারি? রেডিয়াল নার্ভ ইনজুরি হতে পারে। এখন যদি ইনজুরি হয়, তাহলে মেইনলি কি ঘটনা ঘটে? মেইনলি হচ্ছে এখানে এই জায়গাগুলোতে ইনজুরি হলে, ইনজেকশন দিলে, সেটা আমরা রেডিয়াল নার্ভ ইনজুরি হলে লস অফ দ্য পাওয়ার অফ দ্য এক্সটেনশন অফ দ্য রিস্ট জয়েন্ট, অর্থাৎ রিস্ট জয়েন্টের যে আমরা যে এই যে এক্সটেনশন করতেছি, পিছনের দিকে নিয়ে যাচ্ছি, সেটাকে আমরা পাওয়ারটা লস করব। এই পাওয়ার যদি লস হয়, তাহলে আমার রিস্টটা এভাবে পড়ে থাকবে, অর্থাৎ আমি এটা পারবো না। হ্যাঁ, এই যে আমরা এটা করতেছি, এটা আমি পারবো না, এরকম রিস্ট পড়ে থাকবে। 2 হাত সোজা করতে পারলে এটা থাকবে, এটা এরকম পড়ে থাকবে। তো এই যে রিস্ট ড্রপ পড়ে গেল, এটাকে বলা হচ্ছে রিস্ট ড্রপ। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। এই টার্ম তোমাদের ডাক্তারি যখন করবে সারা জীবনে ফেস করতে হবে সব জায়গায়। এই রিস্ট ড্রপ হবে রেজাল্টে। তাহলে এখন এগুলোর আবার আলাদা আলাদা নাম আছে। যদি স্লিপিং ইন আর্ম চেয়ারের হাতলে, চেয়ারের মধ্যে এইভাবে ঘুমায় গিয়ে যদি আমার রেডিয়াল নার্ভ ইনজুরি হয়, সেটার কারণে যদি আমি রিস্ট জয়েন্টকে যদি আমি এক্সটেনশন করতে না পারি, তাহলে বলতে হবে এটা নাম হচ্ছে স্যাটারডে নাইট পলসি। মানে হলো যে রবিবার হচ্ছে সরকারি ছুটি। শোনো, মোস্ট অফ দ্য বই তো ইন্ডিয়ান বা বাইরের ইয়ে দিয়ে লেখা, সুতরাং সাপ্তাহিক ছুটি হচ্ছে রবিবার, তাই না? তাহলে শনিবারের দিন মানুষ কি করে? রাত জেগে জেগে সিনেমা দেখে না?
রবিবার ছুটি যেমন আমরা করি সেটা বৃহস্পতিবার নাকি? হ্যাঁ। কারণ শুক্রবার ছুটি দেরিতে জি আমরা স্যার। ঘুম থেকে উঠি। জি স্যার। শুক্রবার ছুটি, আমরা বৃহস্পতিবার যদি রাত জাগি তাহলে শুক্রবার দেরিতে ঘুম থেকে উঠবো, তাই না? ঠিক এটা আসলে অন্যান্য দেশে বা বাংলাদেশে এক সময় ছিল, সেটা হচ্ছে রবিবার সরকারি ছুটি। সুতরাং শনিবারে মানে রাত্রেবেলা রাত জেগে জেগে সিনেমা দেখে বা অন্য কিছু করতে করতে কি হয়, চেয়ারের মধ্যে ঘুমায় যায়। চেয়ার মধ্যে ঘুমালে আমরা যদি এইভাবে ঘুমায় পড়ি তাহলে আমার কি হবে, রেডিয়াল নার্ভটা, এই যে রেডিয়াল নার্ভ আমার এই যে এই দিক দিয়ে যখন রেডিয়াল নার্ভ পাস করছে এই জায়গায় কম্প্রেশন হবে। কম্প্রেশন হলে রেডিয়াল নার্ভ পলসি হবে। সেটা সেই টার্মের নাম বলা হয়েছে স্যাটারডে নাইট পলসি। এটা শর্ট নোট হতে পারে, স্যাটারডে নাইট পলসি। আমরা যদি ক্রাসের উপর ভর করে হাঁটি তাহলে ক্রাসের কারণে আমার রেডিয়াল নার্ভটা ইনজুরি হতে পারে, তাহলে সেই টার্মকে বলা হচ্ছে ক্রাস পলসি, ক্রাস। আর যদি শ্যাফট অফ দ্য হিউমারাস যদি ইনজুরি হয়, ভেঙে যায়, এই যে হিউমারাসের শ্যাফট, মোস্ট কমন সাইট অফ দ্য ফ্র্যাকচার ইন দ্য রেডিয়াল গ্রুপ। হিউমারাসের শ্যাফটে যদি কখনো ভেঙে যায় তাহলে কমনলি কোন জায়গায় ভাঙবে, রেডিয়াল গ্রুপের মধ্যে ভাঙবে, বুঝছো? রেডিয়াল গ্রুপে যদি ভাঙে তাহলে এখানে আমরা বলছিলাম না যে এই নার্ভটা সরাসরি বোনসের গায়ের সাথে রিলেটেড, তাহলে এই নার্ভটা ইনজুরি হয়ে যাবে। আর সেক্ষেত্রে আমরা যে রেজাল্ট পাবো সেটাকে বলছি আমরা রিস্ট ড্রপ। সবগুলাতে রিস্ট ড্রপ হবে, স্যাটারডে নাইট পলসিতেও রিস্ট ড্রপ হতে পারে। এটা অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি অফ দিস ইনজুরি। ইন্টারমাসকুলার ইনজেকশন দিতে পুরো নার্ভটাকে তুমি ওখানে ড্যামেজ করে ফেলছো, ওই রিস্ট ড্রপ হবে। ক্রাসের মধ্যে দীর্ঘদিন ভর করে হাঁটছো, রেডিয়াল নার্ভটা তুমি নষ্ট করে ফেলছো, ক্রাস পলসি হবে, সেটা তো রিস্ট ড্রপ পাবা। হিউমারাসের শ্যাফটের মধ্যে ফ্র্যাকচার হয়েছে, রেডিয়াল নার্ভ ইনজুরি হয়েছে, সেখানে তুমি রিস্ট ড্রপ পাবো। এখন এই যে একটা আমরা ফটোগ্রাফ দিচ্ছি, এটা হচ্ছে হিউমারাস, হিউমারাসের পস্টেরিয়র সারফেস বা পস্টেরিয়র ভিউ। এখানে দেখা যায় হলুদ অ্যারো চিহ্ন দেওয়া আছে, এখানে একটা অ্যারো দেওয়া আছে, এখানে একটা অ্যারো দেওয়া আছে, আর এখানে একটা অ্যারো দেওয়া আছে। এই অ্যারো গুলো কি? এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ফর দ্য অসপি। অসপিতে প্রায় এটা থাকে। এখানে এদিক দিয়ে যায় হচ্ছে এক্সিলারি নার্ভ। এক্সিলারি নার্ভটা মিডিয়াল টু ল্যাটারালি পস্টেরিয়র সারফেসকে এরকম ইনসার্কেল করে, এরকম ইনসার্কেল, এইভাবে ইনসার্কেল করে চলে যায়। তাহলে আমার যদি এই সার্জিক্যাল নেকে, যদি হিউমারাসের সার্জিক্যাল নেক, এই জায়গাটার নাম, যদি সার্জিক্যাল নেকে ফ্র্যাকচার হয় তাহলে ইনজুরি হবে হলো এক্সিলারি নার্ভ। আর যদি রেডিয়াল গ্রুপে যদি ফ্র্যাকচার হয় বা কোনো ইনজুরি হয় তাহলে ইনজুরি হবে কোনটা, রেডিয়াল নার্ভ। আর এটাকে মিডিয়াল এপিকন্ডাইল আমরা বলছি না একটু আগে, ল্যাটারাল এপিকন্ডাইল। মিডিয়াল এপিকন্ডাইলের পিছন দিক দিয়ে যে নার্ভটা যাচ্ছে সেটার নাম হচ্ছে আলনার নার্ভ। তাহলে আমরা যদি সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার করি, এই দুটো এপিকন্ডাইলের উপরে ফ্র্যাকচার হলে এটাকে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার বলা হয়। তাহলে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার যদি করি তাহলে সেক্ষেত্রে ইনজুরি হবে কোনটা বেশি, আলনার নার্ভ। তাহলে এই একটা কোশ্চেন যে ইন রিলেশন টু দ্য হিউমারাস, যে ডিফারেন্ট সাইটে ইনজুরি হলে ডিফারেন্ট নার্ভ ইনজুরি হবে। সার্জিক্যাল নেকে যদি ভেঙে যায় তাহলে ইনজুরি হবে এক্সিলারি নার্ভ। রেডিয়াল গ্রুপে যদি ভেঙে যায় তাহলে ইনজুরি হবে রেডিয়াল নার্ভ। আর মিডিয়াল এপিকন্ডাইলের আশেপাশে সুপ্রাকন্ডাইলার ফ্র্যাকচার যদি হয় তাহলে ইনজুরি হবে আলনার নার্ভ। এবং এই তিনটা নার্ভ ইনজুরি হলে তিন ধরনের প্রেজেন্টেশন হবে। তার মধ্যে আজকে একটা জিনিস শিখলাম, রেডিয়াল নার্ভটা যদি ইনজুরি হয় তাহলে আমার হাতের কি সমস্যা হবে, রিস্ট ড্রপ হবে। এই যে রিস্ট জয়েন্টটা ড্রপ করে পড়ে থাকবো, আমি এটাকে আমি এরকম করে থাকবো, এটাকে আমি এরকম করতে পারবো না, ঠিক আছে? এখন এখানে আমি এই যে দেখো রিস্ট ড্রপ একটা ফটোগ্রাফ দেওয়া আছে, এই রিস্ট জয়েন্টটা এটা পড়ে আছে, সে হাতটাকে আনএবল টু এক্সটেন্ড অফ দ্য হ্যান্ড এট দ্য রিস্ট জয়েন্ট। এই যে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে রিস্ট ড্রপ। এই হাতটা এরকম করে পড়ে থাকে, সে এটাকে সোজা করতে পারবে না। এখন এখানে একটা কথা হলো, এই যে আমি একটু আগে বললাম যে রেডিয়াল গ্রুপের ওখানে যে রেডিয়াল নার্ভের ব্রাঞ্চের ব্যাপারটা বললাম, আমরা তো জানি যে ট্রাইসেপস ব্রাকাই মাসল কি করে, এক্সটেনশন অফ দা রিস্ট জয়েন্ট, এলবো জয়েন্ট করে না? একটু বলো, আমার সাথে রেসপন্স করো। এই যে ট্রাইসেপস ব্রাকাই এক্সটেনশন অফ দা এলবো জয়েন্ট নাকি? আবার জি স্যার। বাকি মাসলগুলা কি করলো, এক্সটেনশন করবে, এক্সটেনশন অফ দা রিস্ট জয়েন্ট। এখন আমি বললাম যে রেডিয়াল নার্ভ যদি কমন কজেস অফ দা রেডিয়াল নার্ভ ইনজুরি হচ্ছে ফ্র্যাকচার অফ দা হিউমারাস অ্যাট দ্য রেডিয়াল গ্রুপ, অর্থাৎ রেডিয়াল গ্রুপে এখানে যদি ভেঙে যায়, কারণ ইনজেকশন দিয়ে নার্ভ ইনজুরি হচ্ছে খুব কমে। আর কয়জন মানুষ
ক্রাশ নিয়ে হাঁটাহাঁটি করা। আর কতজন মানুষ চেয়ারের মধ্যে ঘুমায়? এটা তো খুব কম। ওগুলা কজ, বাট মোস্ট কমন কজ হচ্ছে ফ্র্যাকচার। এই জায়গায় যদি এই বোনসটা ভেঙে যায় তাহলে রেডিয়াল নার্ভটা এখানে ইনজুরি হয়ে যাবে। কিন্তু সেটার রেজাল্টে আমরা শুধু বারবার একটা কথাই বলতেছি, সেটা হচ্ছে রিস্ট ড্রপ, নাকি লস অফ পাওয়ার অফ এক্সটেনশন অফ দ্য রিস্ট জয়েন্ট, রিস্ট ড্রপ। কেন এখানে আমরা তো বলতে পারতাম যে এলবো ড্রপ, বলতে পারতাম না? কারণ এলবো জয়েন্টেও তো ট্রাইসেপ ব্রাকাই মাসল দিয়ে একটা এক্সটেনশন হয়, নাকি? এই যে এক্সটেনশন করতেছি কার দ্বারা? ট্রাইসেপ ব্রাকাই দিয়ে। ট্রাইসেপ ব্রাকাই সাপ্লাইড বাই দ্য রেডিয়াল নার্ভ। তো আমি রেডিয়াল নার্ভ ইনজুরি করে দিয়েছি, কিন্তু আমি কিন্তু রেজাল্টের মধ্যে আমি শুধু রিস্ট ড্রপ বলতেছি, আমি কিন্তু এলবো ড্রপ বলতেছি না। হোয়াই? সেটার এক্সপ্লেনেশনটা হচ্ছে এটা যে ট্রাইসেপস ব্রাকাই মাসলের সাপ্লাইয়ের জন্য যে ব্রাঞ্চ গুলা বের হবে, সেই ব্রাঞ্চ গুলা তৈরি হচ্ছে কোথায়? এক্সিলাতে এবং রেডিয়াল গ্রুভের আপার পার্টে। অর্থাৎ রেডিয়াল গ্রুভের থেকেও ব্রাঞ্চটা তৈরি হবে এবং এক্সিলাতে থেকে যে ব্রাঞ্চ গুলা তৈরি হবে সেই ব্রাঞ্চ গুলোই লং হেড অফ দ্য ট্রাইসেপস, মিডিয়াল হেড অফ দ্য ট্রাইসেপস এবং ল্যাটারাল হেড অফ দ্য ট্রাইসেপস কে সাপ্লাই দিবে। বুঝতে পারছো? তাহলে আমি যদি নার্ভটাকে যদি আমি এই জায়গায় যদি ড্যামেজ কেটে দেই, নার্ভ আমার ইনজুরি হয়ে গেল, কিন্তু ট্রাইসেপস ব্রাকাইয়ের জন্য সাপ্লাই করা ব্রাঞ্চগুলো কিন্তু ইনজুরি হয় নাই। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার, আরেকবার একটু বলে দেন। আবার বলবো, আমি আবার স্যার এই লাইন, এই রেডিয়াল গ্রুভের এখানে আমি ফ্র্যাকচার করে দিয়েছি বোনসটা দিয়ে, আমি রেডিয়াল নার্ভটাকে এখানে আমি কেটে ফেলছি, ঠিক আছে? তাহলে যে জায়গায় আমি নার্ভটা কেটে দিয়েছি তার ডিস্টালি তো আমার ইফেক্ট গুলো পাবো, তাই না? কিন্তু এই ইফেক্ট গুলো পাবো, কিন্তু আমরা ট্রাইসেপ ব্রাকাই মাসল বেঁচে যাবে। কেন বেঁচে যাবে? ট্রাইসেপ ব্রাকাই মাসলের জন্য যে ব্রাঞ্চ গুলা রেডিয়াল নার্ভ থেকে আসতেছে সেই ব্রাঞ্চ গুলা অ্যারাইজেস এট দ্য এক্সিলা এন্ড রেডিয়াল গ্রুপ, এবং রেডিয়াল গ্রুপের আপার পার্ট থেকে এরা অরিজিন হবে। সেটা আমরা দেখো এই স্লাইডের মধ্যে আমরা বলছিলাম। এই যে নার্ভ সাপ্লাই দেখো, by the tricep brachii by the radial nerve, each head is separated by the separated branch. This branch arises in the axilla and radial group. মানে এক্সিলা থেকেও অ্যারাইজ করতেছে মেইনটা এবং রেডিয়াল গ্রুপ থেকেও আসতেছে। তাহলে আমি যদি রেডিয়াল গ্রুপ অথবা তার নিচে যদি রেডিয়াল নার্ভ ইনজুরি করি, এই ব্রাঞ্চগুলো ইনজুরি হয়নি, যে কারণে ট্রাইসেপ ব্রাকাই মাসলটা এফেক্টেড হবে না। সেই জন্য শুধু আমরা রেজাল্ট কি পাবো? রিস্ট জয়েন্টের এক্সটেনশন করতে পারবো না। এটাকে বলা হচ্ছে রিস্ট ড্রপ। তাহলে আমার এখান থেকে যে এমসিকিউ যে কোশ্চেনটা তৈরি হলো সেটা হচ্ছে যে মানে হুইচ ওয়ান ইজ ট্রু। তাহলে দেওয়া হলো যে রেডিয়াল নার্ভ ইনজুরি মোস্ট কমন সাইট at the radial group by the fracture of the humerus, resulting wrist drop হতে পারে। তারপরে inability to extension of the elbow joint হতে পারে। এখন তোমার এই প্রশ্ন যদি থাকে তাহলে উত্তরের মধ্যে এলবো জয়েন্টের মুভমেন্টের কোনো সমস্যা হবে না, যদিও এলবো জয়েন্টের এক্সটেনশনের জন্য যে মাসলগুলো রেসপন্সিবল ট্রাইসেপ ব্রাকাই, সেটা যদিও রেডিয়াল নার্ভ দ্বারাই সাপ্লাই হয়, সেই রেডিয়াল নার্ভ এই ব্রাঞ্চগুলো তৈরি করবে স্পাইরাল গ্রুপের অনেক উপরে, ফলে ওই ব্রাঞ্চগুলো ঠিক থাকবে এবং ট্রাইসেপ ব্রাকাই মাসল পারফর্মও করতে পারবে যথারীতি। শুধুমাত্র আমরা করতে পারবো না, যারা এফেক্টেড পেশেন্ট তারা হচ্ছে রিস্ট জয়েন্টটাকে এক্সটেনশন করতে পারবে। তাহলে এটাকে বলা হয় স্পেয়ারিং অফ দ্য ট্রাইসেপ ব্রাকাই মাসল। স্পেয়ার মানে এটা অবশিষ্ট থেকে গেল বা এটা রক্ষা করা হলো। তাহলে স্পেয়ারিং অফ দ্য ট্রাইসেপ ব্রাকাই মাসল, এই যে একটা থিম তোমাদের মাথায় ঢুকাই দিলাম, এই থিমটা বিভিন্ন ভাবে তোমাদের বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন পরীক্ষায়, সেটা অসপি হতে পারে, এমসিকিউ হতে পারে, ভাইভা বোর্ডে হতে পারে, ইভেন তুমি এফসিপিএস অর্থোপেডিক সার্জারিতে এফসিপিএস করতে গেছো বা এমএস করতে গেছো, সেখানকার ভাইভা বোর্ডে জিজ্ঞেস করতে পারে যে বাবা তোমার রেডিয়াল নার্ভ ইনজুরি হলো ফ্র্যাকচার এট দ্য স্পাইরাল গ্রুপে, তাহলে ট্রাইসেপ ব্রাকাই কি প্যারালাইসিস হবে কি হবে? যে স্যার হবে না। কেন হবে না? যে ট্রাইসেপস ব্রাকাই যে ব্রাঞ্চগুলো দ্বারা সাপ্লাই পাচ্ছে সেই ব্রাঞ্চগুলো অনেক উপরে তৈরি হচ্ছে, ফলে স্পাইরাল গ্রুপে রেডিয়াল নার্ভ ইনজুরি হলেও ওই ব্রাঞ্চগুলো আনএফেক্টেড থাকবে। এবং রিস্ট ড্রপটা রেডিয়াল নার্ভ ইনজুরির কারণে হচ্ছে, এবং সেটার এক্সপ্লেনেশনটা হচ্ছে এটা। আমি তোমাদের পড়া শেষ করে দিয়েছি।
আর তোমাদের যদি কোনো কিছু বোঝার বাকি থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার রেডিয়াল নাম তো মানে একদম মানে যখন শুরু হয় অরিজিন যেখান থেকে হয়, সেটা তো ফ্রন্ট অফ দা আর্মে থাকে না, শুধু রেডিয়াল গ্রুপটার জায়গায় শুধু পোস্টিরিয়র কম্পার্টমেন্টে থাকে। এরপরে আবার তো রেডিয়াল গ্রুপ থেকে বের হয়ে যাওয়ার পর আবার এন্টার কম্পার্টমেন্টে চলে, এটা না? আবার চলে যাবে, জি জি। এটা তো এক্সিলা থেকে আসে, তখন মিডিয়াল সাইডেই থাকে। আর্মের এক্সিলা থেকে বের হয়ে এসে আর্মের মিডিয়াল সাইডে থাকবে, তারপরে স্পাইরাল গ্রুপে ঢুকবে, ঢুকে পোস্টেরিয়র সারফেসকে ক্রস করে নিচের দিকে চলে যাবে, গিয়ে আবার লোয়ার পার্ট অফ দা আর্মে গিয়ে সে আবার ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টামকে ক্রস করে সে আবার সামনে চলে আসবে। সে যখন সামনে চলে আসে ঠিক সেই লেভেলে আল্নার নার্ভ মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টামকে ক্রস করে পিছনে চলে যাবে। বুঝতে পারছো? আল্নার নার্ভটা কিন্তু সারাক্ষণই সামনে ছিল। এই আল্নার নার্ভ যে লেভেলে গিয়ে মিডিয়াল ইন্টারমাসকুলার সেপ্টামকে ক্রস করে পিছনে কম্পার্টমেন্টে চলে যাবে, ঠিক সেই লেভেলে এসে রেডিয়াল নার্ভ ল্যাটারাল ইন্টারমাসকুলার সেপ্টামকে ক্রস করে পিছন থেকে সামনে চলে আসবে। সেই জন্য এলবো জয়েন্টের এখানে এসে সামনের দিকে কিউবিটাল ফোসার মধ্যে আমরা মিডিয়ান নার্ভ মাঝখান দিয়ে চলে গেছে, আর পিছনে যাবে না। মিডিয়ান নার্ভ এবং রেডিয়াল নার্ভকে আমরা এলবো জয়েন্টের সামনে পাবো, কিন্তু ওখানে আমরা আল্নার নার্ভ পাবো না। আল্নার নার্ভটা পাবো হচ্ছে ব্যাক সাইড দিয়ে চলে যাবে, অর্থাৎ মিডিয়াল এপিকন্ডালের পিছন দিক দিয়ে চলে যাবে। আর কোনো প্রশ্ন আছে? আর কেউ কোনো প্রশ্ন করবা? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমরা ক্লাস হলে কি আঙ্গুল নাড়ানো যাবে? রিস্ট জয়েন্টটাকে বলা হয়েছে, বাট তুমি আঙ্গুলগুলো পারবে না। আঙ্গুলে আবার একটা ইয়ে আছে, সেটা হচ্ছে যে ফিঙ্গারের মুভমেন্টের জন্য কিন্তু হ্যান্ডের আবার কিছু ইন্ট্রিনসিক মাসল কাজ করে, বুঝছো? আঙ্গুলও পারবে না। হ্যাঁ, মূলত রিস্ট জয়েন্ট আর আঙ্গুলের মুভমেন্টও পারবে না, বাট এই ক্ষেত্রে আমরা যখন হ্যান্ড করবো, হ্যান্ডের মধ্যে ফিঙ্গারের মধ্যে, যেমন আমার এটা হাত না, এই যে হাতটা আছে না, দেখো তো, এই যে আমরা ফিঙ্গারগুলো দূরে নিয়ে যাচ্ছি, কাছে নিয়ে যাচ্ছি না, দেখতে পাচ্ছ? জি স্যার। দেখা যাবে এই মুভমেন্ট গুলো কারা করতেছে? আমরা সামনের দিকে যে মাসল গুলো আনছিল সেটা দিয়ে আমরা এগুলা করতে পারছিলাম, তাই না? এই যে আমরা শুধু একদম টিপের এটাকে আমরা যখন নিয়ে আসছিলাম, সেটা নিয়ে আসছিলাম ফ্লেক্সর ডিজরাম প্রোফান্ডাস, এটাকে যখন আনছিলাম তখন ফ্লেক্সর ডিজরাম সুপারফিশিয়ালিস, তাই না? এটা হলো প্রোফান্ডাস, এটা হচ্ছে সুপারফিশিয়ালিস। তা আমরা এই মুভমেন্ট গুলো না ফ্রন্টের মাসল দিয়ে করছি, কিন্তু আমি যদি এখন বলি এই যে ফিঙ্গার গুলা, এই যে আমরা ফাঁক করলাম, এই ধরনের মাসলের দেখা কিন্তু আমরা এখনো পাইনি। এর কাছাকাছি নিয়ে গেলাম, এই মাসলগুলো আমরা দেখা আমরা পাইনি, পাইছি? এই মাসলগুলো হচ্ছে ইন্ট্রিনসিক মাসল অফ দ্য হ্যান্ড। এই হ্যান্ডের মধ্যে 20টা মাসল আছে এখানে, ওই মাসলগুলো আমরা এখনো পড়ি নাই। সেই মাসলগুলো কিছু কিছু পারফর্মিং ওখানে করবে, কিন্তু এক্সটেনশন গুলো বন্ধ হয়ে যাবে। এই এক্সটেনশন যেটা আমরা করতেছি রিস্ট জয়েন্টের, এই যে আমরা এটা করলাম, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফিঙ্গার গুলো, হ্যাঁ, এই ফিঙ্গার গুলো নিয়ে যাবো, এটা আমরা পারবো না। তাহলে এটা হচ্ছে রিস্ট ড্রপের মধ্যে ওগুলো করবে। আর কোনো প্রশ্ন আছে? স্যার রেডিয়াল গ্রুপ কি স্পাইরাল গ্রুপ বলা কেন স্যার? হ্যাঁ, ওটাই তো, ওটার নামই তো স্পাইরাল গ্রুপ, ওটার নাম রেডিয়াল গ্রুপ, এটা আমি মেনশন করেছি। রেডিয়াল গ্রুপের নামই স্পাইরাল গ্রুপ। তা শোনো, তাহলে তোমরা একটু পড়াশোনা করো। ক্লাস কিন্তু অনেকগুলো হয়ে গেছে এবং অনেক কিছু পড়ানো হয়ে গেছে। তোমরা যদি নিজেরা যদি এটা এক্সারসাইজ না করো তাহলে এগুলো কোনো কাজে লাগবে না। আর তোমাদের কলেজ যখনই খুলুক না কেন, এই ক্লাসগুলো কিন্তু রিপিট হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা শুধুমাত্র